আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 মিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার? প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্র যার প্রস্থর থেকে দৈর্ঘ্য হলো 3 মিটার বেশি। তো আমরা যদি প্রস্থ x ধরি, দৈর্ঘ্য হবে x + 3 এবং আরেকটি জিনিস দেওয়া আছে, সেটা হলো পরিসীমা 30 মিটার। তো আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ইকুয়াল টু 30 দেওয়া আছে। পরিসীমা ইকুয়াল টু 30, 2 দৈর্ঘ্য হলো x + 3, প্রস্থ হলো x ইকুয়াল টু 30। 2 ওইদিকে গিয়ে ভাগ হয়ে যায়, তাহলে এইদিকে থাকে twice x + 3 ইকুয়াল টু 15। twice x ইকুয়াল টু 3 ওইদিকে গিয়ে মাইনাস হলে হয় 12, অতএব x ইকুয়াল টু 6। তাহলে আমাদের প্রস্থ আসতেছে 6 মিটার। প্রশ্ন 2 এবং 3-এ একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে আমাদের 2-3 অ্যান্সার করতে হবে। উদ্দীপকে যে চিত্রটি দেওয়া আছে সেটি হলো একটা বৃত্ত যার 2টা স্পর্শক এবং স্পর্শকের যে বিন্দুতে স্পর্শক আছে সেটা থেকে কেন্দ্র যোগ করা হয়েছে। POAB। প্রশ্নে বলা হয়েছে OP ইকুয়াল টু 13। এই যে মাঝের যে দৈর্ঘ্য, এটা হলো 13 এবং কোণ OPB ইকুয়াল টু 30। OPB এই কোণটা হলো 30 ডিগ্রি। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। বলা হয়েছে OA ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে PA এর দৈর্ঘ্য কত? OA ইকুয়াল টু যদি 5 হয় তাহলে PA এটার দৈর্ঘ্য কত? এখানে যখন কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক অঙ্কন করা হয়, সেই স্পর্শক থেকে কেন্দ্র যোগ করলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, মানে এটা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। OPA একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র মেনে চলে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা যদি মানগুলো বসিয়ে দেই, অতিভুজ হলো 13, লম্ব এটা হলো লম্ব আছে 5 স্কোয়ার, ভূমি স্কোয়ার বের করতে হবে 169, 5 স্কোয়ার এদিকে আসলে হয় 25, ভূমি স্কোয়ার 144 ইকুয়াল টু ভূমি স্কোয়ার। স্কোয়ার এদিকে এসে রুট হলে 144-এর রুট হলো 12, তাহলে এখানে ভূমি আসতেছে হলো 12। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হলো 12। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ OBP এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ OBP এর ক্ষেত্রফল কত? তো এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যেভাবে নির্ণয় করতে পারি সেটা হলো যে একটা বিন্দু থেকে যখন 2টা স্পর্শক অঙ্কন করা হয় একটা বৃত্তে, স্পর্শক 2টা সমান হয়, তাহলে এটা 12 হলে এটাও 12 হবে। তারপর এইটা আর এটা হলো ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তো আমরা এখানে ত্রিভুজের 3টা বাহুয়ে পেয়ে গেছি। তারপর এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এর ক্ষেত্রফল অনেকভাবেই নির্ণয় করতে পারি। আমরা যেটা করব সেটা হলো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা
হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্র দিয়েই আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। থার্টি বর্গ মিটার সেন্টিমিটার, এখানে দুইটা অপশন দেওয়া আছে, 30 সেন্টিমিটার এবং 30 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটারে হয়, তাহলে আমাদের অপশন হলো গ। প্রশ্ন 4, পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন, বাস্তব, অবিন্যস্ত। যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা ছাড়া ভগ্নাংশ কল্পনা করা যায় না, সেটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। যেমন জনগণ 10 জন, 12 জন, 15 জন, এরকম। জনসংখ্যাকে 12.5 এরকম হিসেবে কল্পনা করা যায় না। তো যেগুলো শুধু পূর্ণ সংখ্যা হিসেবে কল্পনা করা যায় সেগুলো হলো বিচ্ছিন্ন, মানে একটার সাথে আরেকটা সংযোগ নেই। যেমন যদি আমরা টেম্পারেচার হিসেব করি, টেম্পারেচার 12.5 ডিগ্রি হতে পারে, 12.6 ডিগ্রি হতে পারে, তাহলে 12 আর 13-র মাঝে অনেক কিছুই হতে পারে। এটা হলো আমাদের অবিচ্ছিন্ন, তাহলে জনগণ হলো বিচ্ছিন্ন। এখানে আরেকটি জিনিস দেওয়া আছে, সেটা হলো পরীক্ষার নম্বর। পরীক্ষার নম্বর এখানে বিচ্ছিন্ন হইতে পারে, আবার অবিচ্ছিন্ন হইতে পারে। যদি এমন হয় যে নেগেটিভ মার্কিং না থাকে, তাহলে কোনো এমসিকিউ প্রশ্নে অবশ্যই বিচ্ছিন্ন চলক হবে, কেউ 15 পাবে, কেউ 10 পাবে। তাহলে আমরা যেহেতু এখানে একটা কনফিউশন, তো পরীক্ষার নম্বর ও জনসংখ্যা আমরা বিচ্ছিন্ন হিসেবেই ধরে নিব, তাহলে ক নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 5-6, একটি সারণী থেকে উত্তর করতে হবে। প্রথমে সারণীটি তুলে নেই। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এখানে হলো 31 থেকে 40, 41 থেকে 50, 60, 70 থেকে 80। সাধারণত এমসিকিউতে প্রায় সব বোর্ডেই এরকম একটি প্রশ্ন থাকে যেখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কটি করার সময় একটা জিনিস বের করে নিলে সুবিধা হয়, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ প্রথমে 5 বসবে, তারপরেরটায় এই দুইটা মিলিয়ে বসবে 13, তারপরেরটায় এখান থেকে পিছনে যা আছে সব বসবে, তাহলে 12 আর 13 হলো 25, তারপর এটার সাথে এটা যোগ করলে হয় 34, এটার সাথে এটা যোগ করলে হয় 40। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এটা বের করে নিয়ে অঙ্ক শুরু করলে ভালো হয়, কারণ এটা লাগেই। আচ্ছা, এখন প্রশ্ন 5, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণী মানে হলো যে শ্রেণীটিতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওইটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে 12, এই শ্রেণীটাতে সবথেকে বেশি গণসংখ্যা আছে, 51 থেকে 60। এখন বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, 55.5। তারপরের প্রশ্ন হলো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে নিচের যে জিনিসগুলো 3টা অপশান দেওয়া আছে এরা কি ঠিক আছে কিনা। আচ্ছা, মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। এখানে L মানে হলো মধ্যক শ্রেণী, যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা। N হলো গণসংখ্যা, মানে এখানে সর্বমোট কতগুলো গণসংখ্যা আছে 40। FC মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী যদি 12 এটি হয়, আমরা এখন দেখি নাই যে কোনটা হবে, সেটা পরে দেখব। যদি এটা মধ্যক শ্রেণী হয় তার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা হলো FC। তারপর H মানে হলো শ্রেণীব্যাপ্তি,
71 থেকে 80 মানে হলো 10, আর FM মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের এখন তোমরা স্ক্রিনে সূত্রগুলো দেখতে পাচ্ছ, এখন চেক করে দেখতে হবে কোন অপশনগুলো সঠিক। প্রথম অপশনটি হলো n/2, n/2, n মানে হলো 40, এখানে ভাগ করলে হয় 20, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, তার মানে 1 নম্বর অপশন ঠিক। 2 নম্বর হলো FM, FM মানে হলো মধ্যক শ্রেণীটা আছে তার গণসংখ্যা। তো আমাদের মধ্যক এখানে টোটাল গণসংখ্যা হলো 40, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে 20। এই 20 নাম্বার যে ঘরে অবস্থিত সেটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। এখানে দেখলে দেখা যাবে যে এখানে বন্ধ আছে 13, তারপর 20 হলো এই ঘরে, তার মানে এটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে 12, তাহলে FM ইকুয়াল টু 12, ঠিক আছে। 2 নম্বর অপশনও ঠিক আছে। 3 নম্বর অপশন হলো FC ইকুয়াল টু 25। FC মানে হলো মধ্যক যে শ্রেণীটা আছে তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এখানে 13, তাহলে আমাদের 3 নম্বর অপশনটি ঠিক নাই। উত্তর হলো 1, 2, মানে ক নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 6, XY অক্ষ হতে যথাক্রমে 3 ও 4 একক দূরে অবস্থিত যে বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার স্থানাঙ্ক কত? অর্থাৎ আমরা যদি অক্ষগুলো এখানে নেই, আমরা জানি যে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইটা হলো 4 নাম্বার ঘর, ঠিক আছে, এটা হলো 4 নাম্বার চতুর্ভাগ। এখন বলা হয়েছে যে এক্স অক্ষ হতে 3, মানে যে বিন্দুটি সেটা হলো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই চতুর্ভাগে থাকবে। তাহলে এক্স অক্ষ থেকে হলো 3 আর ওয়াই অক্ষ থেকে হলো 4, তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এখানে দেখা যাচ্ছে যে এক্স নেগেটিভ সাইডে আসছে, ওয়াইও নেগেটিভ সাইডে আসছে, তাহলে এটা হবে -3 -4, ঠিক আছে। তারপরের প্রশ্ন হলো সাইন থিটার মান দেওয়া আছে, কট থিটার মান বের করতে হবে। এই অঙ্কগুলো দুইভাবে করা যায়, একটা হলো ক্যালকুলেশন করে আর একটা হলো চিত্র এঁকে। সাইন থিটা ইকুয়াল টু √3/2, কট থিটা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ঠিক আছে। চিত্র এখানেই সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব তাহলে √3, অতিভুজ হলো 2। এখন পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এই ভূমিটা বের করে নেব। পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে 4, এখানে 3 হয়, 3 এদিকে আসলে -3 হয়, ভূমি স্কোয়ার, এদিকে হয় 1, এদিকে হয় ভূমি স্কোয়ার হয়, স্কোয়ার ওইদিকে গেলে 1-এর উপরে রুট করলে 1 হয়। তাহলে ভূমি আসতেছে 1, তাহলে আমাদের যদি এখানে মানগুলো বসিয়ে দিই, ভূমি হলো 1 আর লম্ব হলো √3, 1/√3, কট থিটা ইকুয়াল টু 1/√3। পরের প্রশ্নটি 9 নাম্বার, একটি ধারা দেওয়া আছে, এখন 3টি অপশন টেস্ট করে দেখতে হবে এই ধারাটিকে সিদ্ধ করতেছে কিনা, ঠিক আছে। ধারাটি দেওয়া আছে হলো 1 1 -1 + 1 -1 প্লাস ... আচ্ছা, প্রথমে একটি জিনিস বের করে নেই, এটি কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে -1 আসতেছে, দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদকে ভাগ করলে -1 আসতেছে, তৃতীয় দিয়ে চতুর্থ ভাগ করলেও -1 আসতেছে। তাহলে এটা হলো গুণোত্তর ধারা। যদি প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে এবং দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদকে ভাগ করলে সেম হয়, তাহলে সেটা গুণোত্তর ধারা হয়। তাহলে এখানে গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে। আচ্ছা, 1 নম্বর অপশনে বলা হয়েছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি 1, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস,
যে n এর মান 1 2 3 4 পূর্ণ সংখ্যা যে কোনো কিছু হতে পারে, 3 4 5 6 7 যা কিছু হতে পারে। তো আমরা এই অঙ্কটি এই সহজভাবে করার জন্য আমরা n = 3 ধরলাম। তাহলে এখানে আসতেছে হলো 3 × 6 + 1 মানে 7। অর্থাৎ আমরা এখানে n এর মান যা কিছু বসাই না কেন, আমাদের যে সর্বশেষ সংখ্যাটা আসবে সেটা বেজোড় সংখ্যা আসবে। ঠিক আছে, আমরা যদি এখানে 5 বসাই, 5 × 10 + 1, তাহলে 1 নম্বর অপশনটি হলো যে বেজোড় কোনো সংখ্যার সমষ্টি 1 হবে। ঠিক আছে, তো আমরা চেক করে দেখব। এই যে 3 নম্বর যে ধারার যে 3 নম্বর অঙ্কটি আছে, আমরা চেক করে দেখব যে প্রথম 3টার সমষ্টি 1 হয় কিনা। ঠিক আছে, বেজোড় সংখ্যা নেব, আমরা বেজোড় সংখ্যা নিয়ে টেস্ট করব। এখানে যেহেতু 2n + 1 একটা বেজোড় সংখ্যা আসে, তো আমরা একটা বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করে দেখব 1 আসে কিনা। এটা আমরা প্রথম 3টারও নির্ণয় করতে পারি, প্রথম 5টারও নির্ণয় করতে পারি, প্রথম 7টারও নির্ণয় করতে পারি। তো আমরা প্রথম 3টা নির্ণয় করি। আমরা যদি 1 - 1 + 1 দিই, 1 1 কেটে যায়, তাহলে আসে 1। তাহলে দেখা যাচ্ছে আমাদের 1 নম্বর অপশন সঠিক। আচ্ছা, যোগফল এরকম না করে আমরা এভাবে সূত্র দিয়েও করতে পারি, a 1 - r⁴n ভাগ 1 - r। আমরা যদি এখানেও মানগুলো বসাই 1-এ পাবো। ধরলাম n এর মান আমরা 3 ধরছি, মানে 3 নম্বর পদটা বের করতেছি। তাহলে এর মান হলো 1 1 - 1, এর উপর হলো 3। ঠিক আছে, তার নিচে হলো 1 - 1, উপরে 1 মাইনাস, এখানে মাইনাসের উপর 3 বার মাইনাস করলে মাইনাস হয়, তাহলে প্লাস হয় 1, নিচে 1 মাইনাসে মাইনাসে প্লাস হয় 1, নিচে 2 হচ্ছে, উপরে 2 কাটাকাটি করলে হয় 1। ঠিক আছে, তো আমরা অঙ্কটি সহজভাবে করার জন্য আমরা প্রথম 3টি সংখ্যা নিয়ে এমনি যোগ করে দেখব যে 1 হয় কিনা। তাহলে 1 নম্বর অপশন দেখা যাচ্ছে ঠিক আছে। 2n + 1 এর মানে হলো n এর মান যা কিছু বসাই না কেন এটা একটা বেজোড় সংখ্যা আসবে। তা প্রশ্নটি 1 নম্বর অপশনে বলা হয়েছে যে বেজোড় কোনো সংখ্যা নিয়ে তার যোগফল বের করলে সেটা 1 হবে। তোমরা যদি এটা 5টা নাও, 5টা নিলেও 1 হবে, 7টা নিলেও 1 হবে। যদি না হয় তাহলে 1 নম্বর অপশন ভুল হতো, যেহেতু হচ্ছে তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। তারপর বলছে যে 2n + 2 তম পদ -1, 2n + 2 তম পদ -1। তো আমরা জানি গুণোত্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো ar⁴n - 1। যেহেতু 2n + 2 তম পদ নির্ণয় করব, তাহলে এই n এর জায়গায় 2n + 2 বসবে। তাহলে ar⁴ 2n + 2, আর এখানে -1 আছে, -1 সমান ar⁴ 2n + 1। ঠিক আছে, এখন a মানে তো আমরা জানি 1, a মানে হলো প্রথম পদের এখানে 1, আর মানে হলো -1, প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে যেটা আসে -1। তারপর এখানে একটা জিনিস খেয়াল করো যে n এর মান আমরা 1 2 3 5 4 6 যা কিছুই ধরি না কেন, এখানে একটা বেজোড় সংখ্যা আসতেছে। তাহলে আমরা একটা বেজোড় সংখ্যা বসায় দিই। তাহলে মাইনাসের উপর 3 বার মাইনাস করলে মাইনাস হয় -1। তাহলে আমাদের 2 নম্বর অপশনটিও ঠিক আছে। তারপরের প্রশ্নটি বলা হয়েছে পদ সংখ্যা অসীম। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেছি যে কোনো সীমানা নাই, এটা আসলে 1 + 1 - 1 এভাবে চলতেই আছে। তাহলে পদ সংখ্যা আসলে অসীমই হবে। তাহলে 9 নম্বরের 3টা অপশনই ঠিক। প্রশ্ন 10, একটি সমীকরণ দেওয়া আছে x + 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেটা আমাদের দেওয়া আছে সেটা হলো x⁴ - 5x² + 1 = 0। এই সমীকরণটাকে আমরা x² দিয়ে ভাগ করি। x² 5x² x² + 1/x²। তাহলে এখানে থাকে হলো x² মাইনাস, এখানে s² কাটা যায়,
5 থাকে প্লাস 1/x²। তারপর x² প্লাস 1/x², 5 ওইদিকে গিয়ে 5 হয়। তারপর আমাদের নির্ণয় করতে হবে x প্লাস 1/x এর মান। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে বসাই, x প্লাস 1/x হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা সূত্র। 2ab ইকুয়াল টু 5। এক্স কাটা যায়, x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এদিকে গিয়ে যোগ হয়ে যায় 7। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু √7। তারপরের প্রশ্ন হলো 11। fy ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে। এখন f মাইনাস হাফ এর মান কত এটি বের করতে হবে। দেওয়া আছে হলো fy ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার। নির্ণয় করতে হবে f মাইনাস হাফ, মানে ওয়াই এর জায়গায় মাইনাস হাফ বসবে। মাইনাস হাফ হোল স্কোয়ার। কারণ ক্যালকুলেশন করলে আসে 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস 1/4। এখানে মাইনাসের উপর 3 বার মাইনাস করলে মাইনাসে হয়, মাইনাসে প্লাসে মাইনাস 1/2 এর উপর 8 আসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 4। তারপর উপরে লসাগু যদি করি 8 মাইনাস 2 মাইনাস 1, 1/4। তাহলে উপরে থাকে হলো 8 থেকে 3 বাদ গেলে 5 থাকে, নিচে 8 থাকে, আর নিচে ভগ্নাংশ থাকলে উল্টে যায় 4/1, 2, 5/2। সরি, আমি এখানে অঙ্কটা আসলে ভুল তুলেছি। এখানে প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, তাহলে এখানে 8 আর 2 10 হয়, 10 থেকে 1 বাদ গেলে 9 হয়, এটা আসলে 9 হবে। তাহলে 9/2 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 12। নিচের কোনটি ফাঁকা সেট? 4টি সেট দেওয়া আছে, এই সেটগুলোকে সেট গঠন করে নিতে হবে। নেওয়ার পর দেখতে হবে কোনটি ফাঁকা সেট হয়। তাহলে অপশনগুলো এখন টেস্ট করতে হবে। যদি 1 নম্বর অপশন দেখি, x বিলংস টু n, x মৌলিক সংখ্যা, আর x এর মান হবে 23 থেকে বড়, 29 থেকে ছোট। 23 থেকে বড়, 29 থেকে ছোট। তো x স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n মানে হলো ধনাত্মক পজিটিভ সংখ্যা, 1 2 3 4 5 6 7 এগুলা, 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। তারপর বলছে x মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। এই যে সিরিয়াল আছে 1 2 3 4 5, এখান থেকে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, অর্থাৎ 2 5 7 এভাবে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তারপরের যে ক্লুটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে 23 থেকে বড় হবে x এর মান, আর 29 থেকে ছোট হবে। এই যে মৌলিক সংখ্যাগুলো নেওয়া হলো, সেটার মধ্যে কি কোনো সংখ্যা আছে যেটা 23 থেকে বড়, 29 থেকে ছোট? 23 থেকে বড় হলো 24, 25, 26, 27। সবগুলো অঙ্ককে ভাগ করা যায়, তার মানে এখানে একটিও মৌলিক নয়। তার মানে আমরা দেখা যাচ্ছে যে ক নাম্বারটাই আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ 23 থেকে বড়, 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে ক নাম্বার সেট হবে ফাঁকা সেট। তাহলে ক নাম্বার হলো আমাদের উত্তর, বাকিগুলো আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারপরের প্রশ্ন হলো 13। 1/a ইকুয়াল টু দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ দেওয়া আছে 1/a ইকুয়াল টু 3 প্লাস 2√2। নির্ণয় করতে হবে a মাইনাস 1/a এর মান।
আচ্ছা 1/a এর মান দেওয়া আছে, এটা থেকে আমরা a এর মান বের করে নিই। এটাকে উল্টে দিলে লেখা যায় a = 1/, এটা উল্টে যায়, এটা নিচে চলে আসে 3 + 2√2। তারপর আমরা উপরে 3 - 2√2 নেই, যেহেতু উপরে নিছি তাহলে নিচেও এটা নিতে হবে 3 - 2√2। 3 - 2√2 a + b × a - b লেখা যায় হলো a² - b² 2√2 স্কোয়ার। এখানে 3 × 3 = 9 মাইনাস 2√2 উপর স্কোয়ার করলে 8 হয়। তাহলে নিচে 9 থেকে 8 বাদ গেলে 1 থাকে, তাহলে 2√2 শুধু উপরেরটাই থাকে। তাহলে 1/a = 3 + 2√2 আর a = 3 - 2√2। এখন আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, 3 - 2√2 হলো a এর মান, মাইনাস 1/a এর মান হলো 3 + 2√2। 3 - 2√2 -3 মাইনাস দিয়ে এটাকে গুণ করলে -2√2। এটা কাটা যায়, -2 আর 2 4 4√2। -4√2 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 14, একটি সমীকরণ দেওয়া আছে, এখন নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে অপশনগুলো ঠিক আছে কিনা। চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটি আসলে অনেক বিস্তারিত ডিটেলস প্রশ্নগুলো বেশি দিয়েছে, তো এগুলো টাইম মেনটেন করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নে একটি সমীকরণ দেওয়া আছে, x² - √2x + 1 = 0। এখন আমাদের নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা। তার আগে এই সমীকরণটাকে একটি মডিফাই করে নিতে হবে। x দিয়ে ভাগ করি। আসলে কোনো কিছুকে ভাগ করলে উভয় পাশেই ভাগ করতে হয়। এখানে x দিয়ে ভাগ করলে এদিকেও x দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এদিকে 0 আছে তো ভাগ করলে 0ই হয়ে যায়, এই জন্য আমি আলাদাভাবে ভাগ করে দেখাইনি। তাহলে এখানে থাকে x, এখানে থাকে -√2, এখানে থাকে 1/x 0। তাহলে x + 1/x = √2। দেখো আমাদের 1 নম্বর অপশনটি মিলে গেছে, তাহলে 1 নম্বর অপশনটি ঠিক আছে। তারপর 2 নম্বর অপশনটির লেফট সাইড হলো x² + 1/x² = 0, লেফট সাইড। তাহলে এখানে a² + b² সূত্র বসে দেই, x + 1/x² - 2ab, x কাটা যায়, এখানে x + 1/x মানে √2, তার উপর স্কোয়ার হলে 2 হয়। তাহলে আমাদের 2 নম্বর অপশনটি ঠিক নেই, কারণ x² + 1/x² = 2 আসতেছে। তারপর 3 নম্বর অপশনটি টেস্ট করি, a³ + 1/a³। a³ + b³ এর সূত্র হলো x + 1/x³ - 3ab * a + b। এখানে x × 1/x, x কাটা যায়, এখানে মানগুলো বসাই, √2 উপর কিউব -3 √2। √2 উপর কিউব করলে আসে হলো 4√2 মাইনাস এখানে 3√2। 4√2 থেকে 3√2 গেলে √2 থাকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে হলো, এখানে গ নম্বরে -√2 দেওয়া আছে, তো এটা আসলে ভুল অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার হবে √2। তাহলে আমরা এখানে কোনো অপশনে জেনারেলি 1 3 রাইট হওয়ার কথা, কিন্তু ওখানে মাইনাস দেওয়ার কারণে আমরা আসলে দেখাতে পারতেছি না, এটা আসলে উত্তর ভুল দেওয়া আছে। প্রশ্ন 15, যে সূচকের অঙ্ক দেওয়া আছে, এর মান কত? 3−1 ভাগ 9−1 -1। 3−1কে লেখা যায় 1/3 ভাগ 1/9। লসাগু করলে 3
সরি, এটা ভাগ আকারে আছে, তাহলে 1/3 গুণন, এটা উল্টে যায়, কাটাকাটি করলে 3 - 1 = 2। এখানে প্রশ্নে একটা জিনিস ভুল মনে হচ্ছে, সেটা হলো এই -1, এটা আসলে -1 না, এটা হলো ইনভার্স 1, কিন্তু প্রিন্টিংয়ের কারণে ওটা আসলে নিচে দেখা যাচ্ছে, কারণ এটা -1 না হলে অ্যান্সার মিলতেছে না। 3 ইনভার্স 1 হবে, ঠিক আছে, 3 ইনভার্স 1, এটা হবে ইনভার্স 1। প্রিন্টিংয়ের কারণে আসলে একটু নিচে দেখা যাচ্ছে। তাহলে আমাদের অপশন হলো গ, হলো আমাদের উত্তর। তারপরের প্রশ্ন হলো 16, 0.000567 বলা হয়েছে এর সাধারণ লগের পূর্ণক নিচের কোনটি? এটাকে ক্যালকুলেশন করে সমাধান করা যায়, কিন্তু আমরা এটা শর্টকাটে করতে পারি। সেটা হলো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করব, 3টা আছে, +1, ঠিক আছে, তার সামনে মাইনাস হবে। এটা হলো আমাদের যদি বলে যে সাধারণ লগের পূর্ণক নির্ণয় করতে বলে, তাহলে এভাবে নির্ণয় করতে হবে। দশমিকের পর যতগুলো শূন্য থাকবে সেটা নিতে হবে 3টি শূন্য, +1 দিতে হবে, তার সামনে মাইনাস হবে। তাহলে এটাকে লেখা যায় এইভাবে। তারপরের প্রশ্নটি বলা হয়েছে একটি সমীকরণ দেওয়া আছে, আবার 3টি অপশন টেস্ট করে দেখতে হবে যে অপশনগুলো ঠিক আছে কিনা। সমীকরণটি হলো x² - x - 12 = 0। প্রথম অপশন হলো একটি উৎপাদক x+3। এটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখি যে একটি উৎপাদক x+3 হয় কিনা। x² মিডিল টার্ম করলে এখানে আসতেছে 4x + 3x, 3 4 12 হয়, -12 = 0। x কমন হলে x - 4 + 3 কমন নিলে x - 3, 4, 0, x + 3 x - 4 = 0। বলা হয়েছে এর একটি উৎপাদক হলো x+3, ঠিক আছে, তার মানে 1 নম্বর অপশনটি ঠিক আছে। 2 নম্বর অপশন বলছে এর ঘাত হলো 2। এখানে সর্বোচ্চ যে পাওয়ার থাকে সেটাই ঘাত, সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তাহলে রাইট। 3 নম্বর হলো একটি বীজ হলো 4। তো আমরা যদি এটা দেখি তাহলে x+3 = 0, x - 4 = 0, x = এখানে আসতেছে 4, তার মানে একটি বীজ 4 হচ্ছে, তার মানে 3টি অপশনে ঠিক আছে। প্রশ্ন 18, এখানে সমীকরণের মূল কয়টি? একটি সমীকরণ দেওয়া আছে x² - 3 a² = 0। বলা হয়েছে এই সমীকরণের মূল কয়টি হবে? একটা জিনিস হলো পাওয়ার, কোনো চলকের উপর সর্বোচ্চ যত পাওয়ার হয় মূল আসলে ততটি হয়। যেমন উপরে যে সমীকরণটি দেখলাম, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তো এখানে ক্যালকুলেশন করে x এর 2টা মান আসছে। তো এখানে যদি আমরা x এর স্কোয়ার আছে, এটা যদি ক্যালকুলেশন করি x এর উপর 4 হয়ে যাবে, তাহলে এর আসলে 4টা মূল আসবে, অর্থাৎ এই সমীকরণে x এর 4টা মান পাওয়া যাবে। তাহলে ক হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নটি হলো 3m + n/n - m = 9 দেওয়া আছে, m অনুপাত n এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে হলো 3m + n - m = 9, তাহলে m অনুপাত n = কত হবে? এটাকে আমাদের ক্যালকুলেশন করি। উপরে থাকে 3m + n, এটা ওইদিকে গুণ হয়ে যায় 9n - 9m। সবগুলোকে যদি ওই সাইডে নিয়ে যাই, এখানে থাকে 0, এদিকে হয় 9n - 9m - 3m - n, 0 = 9m থেকে n বাদ গেলে 8n থাকে, তারপর -12m। এই 12mকে এদিকে নিয়ে আসি, 12m = 8n। এটাকে লেখা যায় হলো m/n = 8/12,
অর্থাৎ এই 12কে ওইদিকে পার করে দিছি সমান সমানের ওইদিকে, যেহেতু এখানে গুণ আকারে গেছে ওইদিকে গেলে ভাগ হয়, এনকে এইদিকে নিয়ে আসছি, তাহলে m/n = 8/12 হচ্ছে। কাটাকাটি করলে হয় 2/3। তাহলে m/n = 2/3। তারপরের একটি প্রশ্ন দেওয়া আছে যে নিচের চিত্রটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে। একটা চিত্র দেওয়া আছে, বলা হয়েছে এই চিত্রটির কয়টি প্রতিসাম্য রেখা আছে। প্রতিসাম্য রেখা আছে মানে হলো যে রেখাটি টানার পর যে দুই ভাগে বিভক্ত হয়, এই দুইটা ভাগ আসলে একই দেখা যাবে। যদি আমরা একটা বৃত্ত নেই, মাঝ দিয়ে একটা টান দেই, দুই পাশে একই দেখা যাচ্ছে, তাহলে এটা হলো একটা প্রতিসাম্য রেখা। এখন এই চিত্রে কয়টি প্রতিসাম্য রেখা তৈরি হবে, ঠিক আছে, এটা চেক করে আমাদের দেখতে হবে। তো আমরা চেক করে দেখি, আমরা যদি এই দিক দিয়ে একটা টান দেই, দুই পাশে একই দেখা যাচ্ছে। এই দিক দিয়ে একটা টান দিলে দুই পাশে একই দেখা যাচ্ছে। এই দিক দিয়ে একটা টান দিলে দুই পাশে একই দেখা যাবে। এই দিক দিয়ে একটা দিলে দুই পাশে একই দেখা যাবে। এর বেশি আর দেওয়া যাচ্ছে না। এর বেশি আর অন্য যে কোনো পাশে টান দিলে দুই পাশে একই রকম দেখা যাবে না। তাহলে এর প্রতিসাম্য রেখা হলো 4টা। পরের প্রশ্ন হলো 21। এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এইচ, এই অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? ঘূর্ণন প্রতিসাম্য মানে হলো এই এইচকে ঘোরানো হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরাই এরকম হবে, 180 ঘুরাইলে আবার আগের মতো হয়ে যাবে। তো কত ডিগ্রি ঘুরাইলে আগের মতো হবে সেটাই হলো আমাদের ঘূর্ণন কোণ, ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তাহলে এইচের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি ঘোরালে সে আগের মতো হয়ে যাচ্ছে। তারপর বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে হলো পি অনুপাত কিউ ইকুয়াল টু কিউ অনুপাত আর, অর্থাৎ প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির সমান হয়, একই হয়। তাহলে এটা ক্রমিক সমানুপাতিক হলে এভাবে লেখা যাবে। এটাকে লেখা যায় P/Q ইকুয়াল টু Q/R। তাহলে আমাদের 1 নম্বর অপশনটি মিলে গেছে। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখা যায় PR ইকুয়াল টু PQ, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার ইকুয়াল টু PR। তাহলে আমাদের দেখা যাচ্ছে 3 নম্বর অপশনটি মিলছে। বাকি আছে আমাদের 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন হলো PQ ইকুয়াল টু QR। এটা কি ঠিক আছে? এটা আমাদের এখন এখান থেকে মিলাইতে হবে। PQ ইকুয়াল টু QR, এটা আসলে মিলতেছে না, কারণ আড়াআড়ি গুণ করলে PR হয়, এখানে QR আছে, আর এদিকে গুণ করলে কিউ স্কোয়ার হয়। তো এটা আসলে মেলানো যাচ্ছে না। তাহলে 1 আর হলো 3, এই দুইটা হলো সঠিক। প্রশ্ন 23। একটি ধারা দেওয়া আছে, ধারাটির কততম পদ হাফ। এটা যদি ধারাটি হলো 128 প্লাস 64 প্লাস 32, এর কততম পদ হাফ হবে? তো এটা দিয়ে প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে আসে হাফ, দ্বিতীয় দিয়ে দ্বিতীয়কে করলে হাফ আসে। তাহলে এটা হলো একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সূত্র দিয়ে অঙ্কটা শেষ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে n-তম পদ হলো হাফ। আমরা জানি না এটা কততম পদ, এখন n এর মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো পদ নির্ণয় সূত্র হলো a(r⁻n-1), এটা হলো কোনো পদ নির্ণয় সূত্র। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে n-তম পদ হলো হাফ, তাহলে এটা ইকুয়াল টু হাফ। n-তম পদ আমরা নির্ণয় করতেছি, এখন n এর মানটা বের করতে হবে। a হলো 128, r হলো হাফ, n-1 ইকুয়াল টু হাফ। 128 ওইদিকে গিয়ে ভাগ হয়ে যায়, তাহলে এখানে থাকে হাফ, n-1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে n-1, 1-এর উপর n-1 দিলে 1 হয়, এখানে 1/256। উল্টায়া দিই, 1 এখানে 256 হয়। তারপর 2n-1, এখানে 2 এর উপর
যদি আমরা 2 এর উপর যদি 8 দেই তাহলে 256 হয়। তাহলে বেস মিলে গেছে, n-1 = 8, অতএব n = 9। 1 ওইদিকে গিয়ে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের 9তম পদ হলো হাফ। তারপরের প্রশ্নটিতে বলছে যে এটি একটি গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? আচ্ছা, 2 + a + b + c + 162, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত মানে হলো পাশাপাশি পদগুলোর ভাগফল। তাহলে আমরা যদি প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করি a/2, এখানে আচ্ছা এই অঙ্কটিকে আরেকভাবে করা যায়, আমরা সেভাবে করি। 1 2 3 4 5, এটা হলো 5তম পদ। তাহলে আমরা জানি কোনো গুণোত্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো n-1। তাহলে আমরা 5 নম্বর পদটা নির্ণয় করব। তাহলে a r⁵ = 162। আমরা জানি যে 5 নম্বর পদটা হলো 162। তো 5 নম্বর পদ নির্ণয়ের সূত্র হলো ar⁵ এর জায়গায় 5 বসবে, এখানে 162। এ মানে হলো 2 প্রথম পদ, r⁴ = 162। r⁴ = 2 দিয়ে এদিকে ভাগ করলে হয় 81। তারপর r⁴ = 3 উপর 4 করলে হয় 81। ঠিক আছে, 4 4 মিলে গেছে। তাহলে r = 3। তাহলে এখানে সাধারণ অনুপাত বের হলো 3। এটা হলো আমাদের অ্যান্সার। 25 26 একটি চিত্র থেকে উত্তর করতে হবে। a b c 2√3 বলা হয়েছে কোণ a এর মান কত? এই কোণটির মান কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা যদি আমরা থিটা ধরি, সাধারণত কোণের পাশের বড় বাহুটি হয় অতিভুজ এবং কোণের সাথের বাহুটি হয় ভূমি। অর্থাৎ যে কোণটি ধরে আমরা অঙ্ক করব তার পাশের ছোট বাহুটি ভূমি হবে, যদিও আমরা এখানে দেখে লম্ব মনে করতেছি। ঠিক আছে, আমরা সাধারণত এই কোণটা ধরে অঙ্ক করি, তখন এটাকে ভূমি ধরি। এটার নিয়ম হলো যে কোণের পাশের বাহুটিকে ভূমি ধরতে হবে। তাহলে এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আর হলো থিটার মান বের করতে হবে। আমরা জানি sin θ = লম্ব/অতিভুজ। sin θ = লম্ব হলো এখানে √3, অতিভুজ হলো 2। sin θ = √3/2 মানে হলো sin 60 ডিগ্রি। ঠিক আছে, sin উঠে যায়, θ = 60 ডিগ্রি। এটা হলো আমাদের উত্তর। তারপরের প্রশ্ন হলো ত্রিভুজ ABCA, আবার 4টি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। ঠিক আছে, চিত্রটা আমি আরেকবার সুন্দর করে আঁকি। ABC, প্রথম প্রশ্ন হলো cos A = sin C, cos A = sin C। আমরা দেখলাম যে এই কোণটা হলো 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তো cos A, এই কোণটা cos 60 ডিগ্রির মান হলো হাফ। sin C মানে হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে cos A + sec A = 5/2। ঠিক আছে, cos A + sec A = 5/2। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড চেক করে দেখি। cos A + sec A কে লেখা যায় 1/cos A। cos A মানে হলো 60 ডিগ্রি, আমরা এখানে মান বের করছি হাফ, 1/2। নিচে ভগ্নাংশ হলে উল্টে যায়,
তাহলে 1/2 প্লাস 2 যদি যোগ করি 2 দুগুণ 4 1 প্লাস 4 1 2 5/2 2 নম্বর অপশনটি কারেক্ট। তারপর লাস্ট অপশন tan c ইকুয়াল টু 1/√3। সি মানে হলো 30 ডিগ্রি, tan 30 কত আসে? tan 30 ডিগ্রির মান হলো 1/√3, অর্থাৎ তিনটা অপশনই এখানে ঠিক আছে। প্রশ্ন 27, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার? সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। যদিও এখানে দেখে বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি না, এই কোণটা ছোট দেখা যাচ্ছে, আসলে সূর্য ঠিক মাথার উপরে, তাই এই অতিভুজটি এর উপরেই পড়েছে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখানে। তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য হবে 0। তারপরের প্রশ্নটি হলো চিত্রে এসি ও সিডি, এসি সমান সমান সিডি হলে এ বি এর দৈর্ঘ্য কত? চিত্রটি দেওয়া আছে হলো ডি বি সি এ, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে 10 মিটার। প্রশ্নে বলা হয়েছে এসি ও সিডি সমান, এসি ও সিডি সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমাদের এখানে 10 দেওয়া আছে এই বাহুটা, আমরা এটা থেকে এইটার মান বের করে নিই, তাহলে আমরা উত্তর দিতে পারবো। তো আমরা জানি যে কোনটা ধরে আমরা অঙ্ক করব তার পাশের বাহুটা হবে ভূমি, বড়টা হবে অতিভুজ, এটা অতিভুজ আর এটা হলো ভূমি। তাহলে আমাদের এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজের মান বের করতে হবে, তাহলে cos থিটা নেই, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটার মান হলো 60 ডিগ্রি, ভূমি হলো 10, অতিভুজ ধরলাম x। cos 60 ডিগ্রির মান হলো হাফ, 10/x, x এখানে আসে আর গুণ করে দিলে x ইকুয়াল টু 20। তাহলে আমাদের ক নাম্বার হলো অ্যান্সার। তারপর 29 নাম্বার প্রশ্ন, যেখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, আবার তিনটি অপশন টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা। 3x - 5y - 7 ইকুয়াল টু 0, 6x - 10y - 15 ইকুয়াল টু 0। এই যে সমঞ্জস, তারপর নির্ভরশীল কিনা এটা নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে যে সহগগুলো দেখতে হবে, সহগগুলো বের করে নিতে হবে। এক্সের সহগ 3/6 হলো হাফ, ওয়াই এর সহগ -5 - 10 ইকুয়াল টু, কাটাকাটি করলে হাফ হয়। তারপর ধ্রুবকের সহগ, এই যে এটা হলো ধ্রুবক, ধ্রুবকের সহগ হলো -7/-15 ইকুয়াল টু 7/15। দেখা যাচ্ছে এক্সের সহগ সমান সমান ওয়াই এর সহগ, তারপর ধ্রুবকের সহগ হলো মিলতেছে না, ধ্রুবকের সহগটা আলাদা। তো একটা সামঞ্জস্য অসামঞ্জস্যের যে টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা জানি যে যদি এরকম হয় যে এক্সের সহগ ওয়াই এর সহগ মিলে যায় আর ধ্রুবকের সহগ না মেলে, তাহলে এরা হবে সমঞ্জস, নির্ভরশীল, অনির্ভরশীল এবং সমাধান থাকবে একটি। সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকবে, তাহলে আমাদের 1 নাম্বার অপশনটি মিলতেছে না, ঠিক আছে, কিন্তু বাকি দুইটি মিলে যাচ্ছে, 2 আর 3 মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে গ। তারপরের প্রশ্নটি হলো দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। 2x - y ইকুয়াল টু 8, x - 2y ইকুয়াল টু 4, xy ইকুয়াল টু হোয়াট? তো এর উপরে 2x দেওয়া আছে, নিচে আছে x, তাহলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আসবে 2x - 4y ইকুয়াল টু 8। এখন এই সমীকরণটা যদি বিয়োগ করি,
তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এক্স কাটা যায়, উপরে থাকে -y + 4y = 8 থাকে, -8 থাকে, 0 হয়ে যায় এখানে। 3y = 0, y = 3 ওদিকে ভাগ হয়ে 0 হয়ে যায়। y এর মান যদি এই 1 নঙে বসিয়ে দেই তাহলে আসতেছে 2x = 8, তাহলে x = 4। তাহলে xy সমান যদি মান বসাই 0 × 4 = 0, তাহলে 0 হলো আমাদের অ্যান্সার। এর সাথে আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। তো চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটি আসলে মোটামুটি সহজ, কিন্তু সমস্যা হলো যে সবগুলোই ব্যাখ্যা টাইপের প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নগুলো 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।